আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। তো আজকে আমরা বল যে চ্যাপ্টারটা আছে আমাদের অধ্যায় 3, এই চ্যাপ্টার নিয়ে পড়ালেখা শুরু করব। তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এতদিনে তোমরা অনেকে যখন আমরা ক্লাস শুরু করতাম 6টা 5, ঠিক আছে চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। তো আমরা বিগত দিনে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এবং আমার আসলে খুবই ভালো লাগছে যে তোমরা হোমওয়ার্কগুলো যারাই সলভ করছে না কেন সবার অ্যান্সার আসলে পারফেক্ট হয়েছে। এটা খুবই ভালো লাগা যে তোমরা সবাই ঠিকঠাক ভাবে করতে পারছো। তোমাদের হোমওয়ার্কের যে অ্যান্সারগুলো, যে হোমওয়ার্কগুলো গত ক্লাসে দেওয়া ছিল সেই অ্যান্সারগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে জ্ঞানমূলক, অনুধাবন এবং সৃজনশীল যেগুলো আমাদের দেওয়া ছিল প্রত্যেকটার অ্যান্সারই কিন্তু তোমাদের এই পিডিএফ এর প্রথমে দেওয়া আছে। অধ্যায় 3 অর্থাৎ বল। তো আমরা এই যে বলের অধ্যায়টা আছে আমাদের আজকে, এই অধ্যায় 3 যেটা আছে আমাদের বল, এই বলের চ্যাপ্টার থেকে আজকে আমরা দুইটা অংশ আমাদের ক্লাসটা দেখব। ফার্স্ট লেকচারে আমরা জড়তা এবং বলের ধারণা দেখব, সাথে নিউটনের প্রথম গতির সূত্র দেখব, জড়তা এবং বলের ধারণা শুনব। এই যে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ যে নিউটনের প্রথম গতি সূত্র আমরা দেখছি, আমাদের কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতি সূত্র আছে এবং তৃতীয় যে সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্রটা আমরা দেখবো আমাদের সেকেন্ড ক্লাসে, অর্থাৎ তোমাদের আগামী সপ্তাহের ক্লাসে। তো দ্বিতীয় সূত্র কিন্তু আমাদের এই পরের ক্লাসে হবে আর কি, সেকেন্ড ক্লাসে হবে। আর তৃতীয় সূত্র যেটা আছে এটা আমাদের থার্ড ক্লাসে হবে। অর্থাৎ তোমাদের সবকিছু যেন ভেঙে ভেঙে বোঝানো যায়, এজন্য আমরা প্রথম গতি সূত্র আজকে ফার্স্ট ক্লাসে দেখাচ্ছি, সেকেন্ড গতি সূত্রটা আমরা সেকেন্ড ক্লাসে দেখাবো, থার্ড গতি সূত্রটা আমরা থার্ড ক্লাসে দেখাবো। কারণ প্রত্যেকটারই কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, শুধুমাত্র সূত্র কিন্তু বললে হয় না, সেটার অ্যাপ্লিকেশনটা শিখতে হয়। তাহলে প্রথমে আমাদের শিখতে হবে জড়তা। কেন? দূরে কি আলাদা আলাদা গাইড কিরকম গেছে না? গতিসূত্র সেটা গাইড কি আলাদা কিরকম গেছে না? বলের একটা ধারণা দেয়। পাঞ্জাবি কিনছো? দেখো জড়তা বলতে আসলে কি বুঝি? আল্লাহ, প্রথমে একটা সংজ্ঞা পাঞ্জাবি বলে কত 20 কোটি করা বলে সেটা আমি তোমাদের সহজ ভাষায় লেকচার বলে সহজ। ধরে নাও যে এখানে একটা ফুটবল রাখা আছে এবং এই ফুটবলকে তুমি যেভাবে রাখাছিল মুভিতে মজুরি দেন না, মজুরি জায়গায় কিনো কোনো টাচ করো নাই ফুটবলকে, তুমি কিক করো নাই, মনে করো ফুটবলটা তুমি এখনো মনে করো কিক করো নাই, ফুটবলকে জাস্ট এখানে তুমি রেখে দিছো। ফুটবলকে তুমি যেভাবে রেখে দিছো, তুমি যদি কিক না করো তাহলে ফুটবল যেভাবে রেখে দিছো সেভাবেই থাকবে। তাহলে আমি লিখে রাখি একটু যে ফুটবল কিন্তু কিক না করলে স্থির ছিল, স্থির ছিল। তুমি যদি কোনো সেখানে বল প্রয়োগ না করো, যদি তুমি বল প্রয়োগ না করো বা তুমি যদি কিক না দাও, তাহলে কিন্তু এই ফুটবলটা কি থাকবে? স্থিরই থাকবে, তাই না? এটা আমরা সবাই জানি যেটা স্থিরই থাকবে। তার মানে আমি যদি বাহ্যিক কোনো বল না দিই, যদি আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে যে বস্তুটা স্থির ছিল সেই বস্তুটা সবসময় কি থাকবে? বলতো স্থিরই থাকবে। তাহলে এখানে এখন সংজ্ঞাটা একটু খেয়াল করো, বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চাই, আর যে বস্তুটা গতিশীল সেই বস্তুটা কি থাকতে চাবে? গতিশীল থাকতে চাবে। এক্সাম্পল দিই, মনে করো একটা গাড়ি, মনে করো একটা গাড়ি আছে এবং এই যে গাড়িটা আমাদের সাথে কাছে আছে, এই গাড়িটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, গতিশীল। তাহলে এই গাড়িটা যখন চলতে থাকবে, যদি এই গাড়িতে কোনো বল প্রয়োগ না করা হয়, মানে ধরো কোনো ব্রেক যদি না চাপা হয়, তাহলে গাড়ির যেই বেগ সেই বেগে কিন্তু গাড়িটা আসলে চলতে থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই বিষয়টাই আসলে বা এই বৈশিষ্ট্যই বস্তুর জড়তা। অর্থাৎ সহজ বাংলায় বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই জড়তা। এখন এই জড়তার দুইটা টাইপ আমাদের শিখতে হবে, একটা আমাদের গতীয় জড়তা আর একটা আমাদের স্থিতি জড়তা। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি যে স্থিতি জড়তা কোনটা হবে? এখানে স্থিতি জড়তা কি আসলে যে ফুটবলের এই কাহিনীটা হবে যে ফুটবল প্রথমে স্থির ছিল পরেও স্থির থাকতে চায়, নাকি স্থিতি জড়তা আসলে গাড়িটা হবে? বলো দেখি, ফুটবল না গাড়ি, কোনটা হবে? ফুটবল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ফুটবল প্রথমে স্থির ছিল, সে পরেও স্থির থাকতে চায়, এই জিনিসটা আসলে তার স্থিতি জড়তা। তাহলে গতীয় জড়তা কি? একটা গাড়ি যদি গতিশীল থাকে এবং বল প্রয়োগ না করলে সে যে গতিশীলই থাকতে চাচ্ছে, এটাই গতীয় জড়তা। তাহলে এদের একটু সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। জড়তার সংজ্ঞা আমরা আগেই বলছি, যে অবস্থায় সে থাকে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছাটা বা প্রবণতাটা, সেটাই তার জড়তা। তাহলে স্থিতি জড়তা মানে আসলে কি? স্থিতি জড়তা মানে সে আজীবন স্থিরই থাকতে চাইবে। তাহলে খেয়াল করো, স্থিতি জড়তা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতাটা, যে আমি স্থির আছি, স্থিরই থাকবো।
এটাই হচ্ছে তার স্থিতি জড়তা। এখন আসি, মাঝে মধ্যে প্রশ্ন আসে যে স্থিতি জড়তার পরিমাপক আসলে কি। তো মনে রাখতে হবে স্থিতি জড়তাকে আমরা পরিমাপ করি হচ্ছে, স্থিতি জড়তাকে আমরা যদি পরিমাপ করতে চাই তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে ভর। পরিমাপ করতে চাই কি দিয়ে, বা পরিমাপকটা কি হবে, পরিমাপক হবে হচ্ছে ভর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন আসে। এখন তোমাদের এই জিনিসটা আমি বুঝাইনি। একটা ফুটবলের ভর কিন্তু কি হয় বলতো, ভর কম হয়। ফুটবলের ভর কম, ফুটবলের ভর কি হয়, ফুটবলের ভরটা বেশি। তাহলে তোমরা জাস্ট আমার একটা কমন প্রশ্নের উত্তর দাও যে এই ফুটবল এবং লোহার বলের মধ্যে বলতো কাকে গতিশীল করতে তোমার কষ্ট বেশি হবে, অর্থাৎ কাকে লাথি দিয়ে তুমি এখানে একটা কিক দিলা, কাকে কিক দিয়ে গতিশীল করতে তোমার কষ্ট বেশি হবে বলতো, লোহার বল নাকি ফুটবল? কি মনে হয়? লোহার বল। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে যে লোহার বল। আচ্ছা, তাহলে তুমি বলতেছো যে লোহার বলকে গতিশীল করা কঠিন। তো গতিশীল করা কঠিন মানে কি আসলে? তার স্থিতি অবস্থাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তো গতিশীল হবে। তার মানে আমি বলতে পারি যে লোহার বলের এই গতিশীল অবস্থা তৈরি করা অথবা স্থির অবস্থাকে চেঞ্জ করা এটা ডিফিকাল্ট। তার মানে তার গতি পরিবর্তন করা ডিফিকাল্ট, গতি পরিবর্তন করা কঠিন। কেন কঠিন? তার কারণ তার মধ্যে জড়তাটা আসলে বেশি। তার মানে তার কারণ হচ্ছে তার মধ্যে জড়তাটা আসলে বেশি। ফর এক্সাম্পল একটা মোটাসোটা মানুষ, এটা মোটাসোটা মানুষ দেখবা যে চুপচাপ দাঁড়ায় থাকতে চায়, সে কিন্তু দৌড়াদৌড়ি করতে চায় না, লাফালাফি করতে চায় না, কারণ অত বেশি ভর নিয়ে অত বেশি ওজন নিয়ে তার চলাফেরা করতে কষ্ট হয়। ঠিক আছে? আর যে একটু পাতলা টাইপের মানুষ, একটু চিকন চাকন টাইপের যে মানুষ, ওরা দেখবা একটু লাফালাফি করতে বেশি পছন্দ করে, এই জন্য তারা আসলে চিকন চাকন থাকে। ঠিক আছে? তো যে নাকি চিকন চাকন তার ভর কি থাকে, কম থাকে, ওজন কম থাকে, তো সে সহজেই গতিশীল হতে পারে। যেমন আমার ফুটবল, তার ভরটা কম, তাহলে গতিশীল সহজে হইতে পারে। তার মানে তার মধ্যে জড়তাটা কম, তার মধ্যে জড়তাটা কি বলতো কম। দেখো জড়তা আমরা বুঝি যে ধরো তুমি ঠিকঠাক কথা বলতে পারো, ঠিক আছে, মনে করো তুমি একটা প্রোগ্রামে গেছো, তুমি সেই প্রোগ্রামে ঠিকঠাক কথা বলতে পারো না, তো অনেকগুলো মানুষের সামনে তোমার কথা বলতে মনে করো কষ্ট হয়, তার মানে তোমার কথা বলার জড়তাটা কি বলতো বেশি। আবার তুমি একটা মানুষের সাথে মিশতে গেছো, সেখানে সহজে তুমি মিশতে পারো না, তার মানে তোমার মধ্যে কি জড়তাটা বেশি। আচ্ছা, আমাদের স্ক্রিনটা রেসপন্ড করছে না, তাহলে একটা কাজ করি আমরা, একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। সো ভর কম মানে তার জড়তাটা কি হবে বলতো কম হবে। ওই যে চিকন চাকন মানুষের কথা চিন্তা করো আর কি, সে সহজেই লাফালাফি করে, সহজেই তার গতিতে সৃষ্টি করা যায়। তাহলে খেয়াল করো, যার জড়তা কম তার ভর কম, উল্টা কথাও সত্যি, যার ভর কম তার জড়তা কম। তাহলে খেয়াল করো এখানে তার ভর বেশি, তাহলে তার জড়তাও কি হবে বলতো, জড়তাও বেশি হবে। তার মানে সরাসরি জড়তার সাথে ভরটা রিলেটেড, একটা বেশি হলে আর একটা বেশি হয়, একটা কম। এই জন্য আমরা বলি যে আমরা আসলে জড়তাটাকে পরিমাপ করতে পারি কি দিয়ে বলতো, ভর দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে তোমরা আমাকে উদাহরণ উত্তর দাও তো, যদি আমি প্রশ্ন করি যে কোনটির জড়তা বেশি, জিজ্ঞাসা করলাম কোনটির জড়তা বেশি, দেখি তো বলতে পারো কিনা। ধরো একটা অপশন দিলাম আমরা হচ্ছে একটা ট্রাক, একটা অপশন দিলাম একটা হচ্ছে রিক্সা। বলতো কোনটির জড়তা বেশি হবে? ট্রাক। ভেরি গুড, ভেরি গুড, ট্রাক। কারণ কি, ট্রাকের জড়তাটা কেন বেশি? কারণ ট্রাকের ভরটা বেশি, তাই না? কারণ ট্রাকের ভরটা বেশি। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এই যে জড়তা যে আমরা পরিমাপ করি, এখানে জড়তা আমরা আসলে পরিমাপ করতেছি কি দিয়ে বলতো, ভর দিয়ে পরিমাপ করতেছি। ঠিক আছে? এখন আমরা গতীয় জড়তা দেখবো, মাত্র দেখলাম স্থিতি জড়তা, এখন দেখবো গতীয় জড়তা। আবার হচ্ছে আমরা কোনো মুখস্থ সংজ্ঞা না করে আগে আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। এখানে দেখো একটা নারকেল গাছ থেকে নারকেল পড়তেছে, তো নারকেলের ভর কি বলতো, নারকেলের ভরটা বেশি, নারকেলের ভরটা বেশি। আর এখানে এটা আম পড়তেছে, আম গাছ থেকে মনে করো আম পড়তেছে, তাহলে আমের ভরটা কি হয় বলতো, কম হয়, আমের ভরটা কম হয়। তাহলে তোমরা আমাকে বলো তো যে উপর থেকে যদি একটা নারকেল পড়ে আর উপর থেকে একটা যদি আম পড়ে, বলতো কোনটাকে ক্যাচ ধরতে তোমার কষ্ট বেশি হবে বলতো, কোনটাকে ক্যাচ ধরতে তোমার কষ্ট বেশি হবে?
নারিকেলকে ক্যাচ ধরতে আমার কষ্ট বেশি হবে, ঠিক একই রকম কথা, সে একই রকম কথা। আবার যদি আমি বলি একটা ট্রাক আমার দিকে আসতেছে, একটা রিক্সা আমার দিকে আসতেছে, তো কাকে থামাইতে আমার বল বেশি প্রয়োগ করতে হবে? ট্রাককে থামানোর পর আমি না ধরতে পারি পৃথিবীতে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। বাট ট্রাক আসতেছে আমার সামনে, রিক্সা আসতেছে, কাকে থামাইতে বল বেশি প্রয়োগ করতে হবে? তাহলে তুমি কিন্তু বলবো যে ভ্যান ট্রাক। তার কারণ কি? ওই ট্রাকের গতি ও জড়তাটা কি থাকে? বেশি থাকে। মানে সে যখন গতিশীল অবস্থায় তখন তাকে চিন্তা করতে হবে গতি ও জড়তা। যেমন এখানে নারিকেলের গতীয় অবস্থায় উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, গতীয় অবস্থা। আবার আমও উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, গতীয় অবস্থা। তো গতীয় অবস্থার সাথে আমরা যে জড়তাকে রিলেট করি সেটা হচ্ছে আমাদের আসলে গতীয় জড়তা। আমরা বলছিলাম জড়তা মানে যেভাবে থাকতে চাই সেভাবে থাকতে, মানে যেভাবে আছে ওভাবে থাকতে চাওয়ার একটা প্রবণতা। তাহলে নারিকেল পড়ে যাচ্ছে, নারিকেলের পড়তে থাকার প্রবণতাই হচ্ছে নারিকেলের গতীয় জড়তা। সেম ভাবে একটা আম পড়তেছে, আমের পড়তে থাকার যে পড়তে যাওয়ার যে ইচ্ছাটা বা পড়তে থাকার যে ইচ্ছাটা সেটা আমের গতীয় জড়তা হবে। তার মানে যে বস্তুর ভর বেশি তার কিন্তু গতীয় জড়তার অংশে কি হচ্ছে বলতো? বেশি হচ্ছে। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই হচ্ছে গতীয় জড়তা। ঠিক আছে? তাহলে ধরে নাও বিষয়টা এমন যে তুমি দৌড়াচ্ছ, কেউ কেউ কিন্তু আছে দৌড়াইতে খুব ভালো লাগে। তো দৌড়ানো অবস্থায় তুমি দৌড়াচ্ছ, তোমার দৌড়াইতে ভালো লাগতেছে, এভাবে আজীবন দৌড়াতে থাকার যে প্রবণতাটা বা চাওয়ার যে প্রবণতাটা, ঠিক আছে, বা ইচ্ছাটা, এটাই আসলে তোমার কি হবে বলতো? গতীয় জড়তা হবে। আর আমি যদি এখানে চুপচাপ দাঁড়ায় আসি, সারাদিন এখানে দাঁড়াই থাকতে চাই, একটু নড়াচড়া করতে চাই না, তাহলে যে স্থির আছি, স্থির থাকতে চাওয়ার প্রবণতা, সেটা হবে তোমার স্থিতি জড়তা। তাহলে আশা করি আমরা পার্থক্যগুলো বুঝতে পারছি। এখন আসি আমরা নিউটনের গতির প্রথম সূত্র দেখব, ঠিক আছে? তো গতির প্রথম সূত্র আমাদের আসলে কি বলে? গতির প্রথম সূত্র আসলে আমাদের কি বলে যে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, দেখো বিষয়টা কেমন, যে আমি এখানে একটা ফুটবল রাখছি, ফুটবলকে আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, ধরো এই ফুটবলটা প্রথমে স্থির আছে, তা আমি এখানে যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে স্থির ফুটবলটা কিন্তু স্থির থাকবে না। বল প্রয়োগের কারণে এই ফুটবলটা কি হওয়া শুরু করবে? গতিশীল হওয়া শুরু করবে, গতিশীল হবে। কিন্তু যদি আমি এই কাজটা করি যে আমি কোনো বল প্রয়োগ করব না, আমি কোনো রকম কোনো বল প্রয়োগ করব না, তার মানে আমি কোনো বল প্রয়োগ করলাম না, যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তু কিন্তু গতিশীল হওয়ার কোনো চান্স নাই, গতিশীল হওয়ার কোনো চান্স নাই। যেহেতু গতিশীল হবে না, তার মানে সে কি থাকবে বলতো? স্থিরই থাকবে। তাহলে আমি একটা স্থির বস্তু নিয়ে যদি আলোচনা করি, স্থির বস্তুতে বল প্রয়োগ করলে সে গতিশীল হয়, একটা ধাক্কা দিলে সে গতিশীল হয়। বাট আমি যদি কোনো ধাক্কা না দিই, যদি কোনো ধাক্কা আমি না দিই, তাহলে কিন্তু সেই বস্তু গতিশীল হবে না, অর্থাৎ স্থিরই থাকবে। মানে কমন সেন্স যেটা বলে সেই জিনিসটাই। তাহলে একটা বাহ্যিক কোনো বল যদি আমি প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু কি আজীবন স্থিরই থাকতে চাইবে। যে ফুটবলটাকে আমি মাটিতে রেখে দিছি, কোনো ধাক্কা দেইনি, তাহলে ফুটবল আজীবন ওখানেই থাকতে চাবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর যে বস্তুটা গতিশীল সেটা সর্বদা সমবেগে একই দিকে চলতে থাকবে। এটার এক্সাম্পল কোনটা বলছিলাম? যে গাড়ির একটা এক্সাম্পল তোমাদের বলছিলাম, যে আমার যদি একটা গাড়ি থাকে এখানে, তাহলে এই গাড়ি মনে করো গতিশীল আছে 10 মিটার পার সেকেন্ডে, এটা আসলে সমবেগ, এবং দেখো সরল রৈখিক গতিপথে সে আসলে চলতেছে। তো যেই বস্তুটা গতিশীল থাকবে, তুমি যদি কোনো ব্রেক চাপ না দাও বা তুমি যদি সামনে থেকে ধাক্কা দিয়ে তাকে না থামায় দাও, তাহলে যে বস্তুটা গতিশীল ছিল সে আজীবন সমবেগে সরল রৈখিক পথে কিন্তু চলতে থাকবে। তাহলে তোমরা আমাকে সবাই বলো তো, এই নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা? গতির প্রথম সূত্র আমরা কি আসলে মুখস্থ করা ছাড়া লিখতে পারবো বলো তো? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি আবারও সবার জন্য একবার বলি, নিউটনের গতির প্রথম সূত্রে দুইটা অংশই থাকবে। আমরা কি কি পড়ছি? একটা পড়ছি স্থিতি জড়তা, আর একটা পড়ছি হচ্ছে গতীয় জড়তা। তো নিউটনের গতির প্রথম সূত্রে দুটা জড়তাই থাকবে, স্থিতি জড়তাও থাকবে, গতীয় জড়তাও থাকবে। প্রথম অংশটা হচ্ছে এই যে স্থির বস্তু নিয়ে যে আলোচনাটা করলো, এতটুকু হচ্ছে স্থিতি জড়তার আলোচনা। আর গতিশীল বস্তু নিয়ে যে আলোচনাটা করলো সেটা হচ্ছে গতীয় জড়তার আলোচনা। তার মানে নিউটনের গতির প্রথম সূত্রে স্থিতি জড়তাও থাকে, গতীয় জড়তাও থাকে। আচ্ছা, জি মামা ঠিক বলছো। ওকে, পেট্রোল শেষ হইলে ওটা আলাদা বিষয়, ওইখানে আমরা এখানে ওই কথা বলবো না। এবার তোমাদের একটা সিমুলেশন আমি দেখাবো, তো চলো আমরা সিমুলেশনটা দেখি, একটু মজা লাগবে আর একটু। এই যে দেখো,
এখানে একটা বাবা তার মেয়েকে নিয়ে, মনে করো মেয়ের ওজন বেশি হয়ে গেছে, এখানে ধরে নাও যে মেয়ে এখানে বড় হয়ে গেছে আর কি, তো তাকে ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার কারণে কি হয়েছে, আচ্ছা তোমাদের প্রথমে একদম থামাই দেখাই, মনে করো এই অবস্থায় দেখাই। মনে করো এখানে যে বাবাকে উঠাই দিলাম, বাবার হাতে মনে করো একটা গিফট দিয়ে দিলাম, যে মেয়ের জন্য এই গিফটটা সে নিয়ে যাচ্ছে। এখন এই রোবটটা দিয়ে আমি এই বাবাকে এখন ধাক্কা দিব। তাহলে দেখো এই রোবট প্রথমে কিন্তু ধাক্কা দিচ্ছে না। ধাক্কা যদি না দেয় তাহলে স্থির যে বস্তুটা আছে সেই বস্তুটা কিন্তু কি স্থিরই রয়েছে। এটার নাম হচ্ছে স্থিতি জড়তা। এখন যদি আমি এই রোবটের মাধ্যমে বাবাকে একটু ধাক্কা দিই, দেখো তো, যদি আমি ধাক্কা দিই, তোমরা মিটারে খেয়াল করে দেখো আস্তে আস্তে তার স্পিডটা বাড়তেছে, আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে। এবার দেখো ধাক্কা দেওয়ার পর কি হইলো, এরপর সে একটা বেগে গতিশীল হইলো। সেই বেগের মান কত, 18.5 মিটার পার সেকেন্ড। এখন এই যে সে এই বেগে গতিশীল আছে, এই বেগের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। 18.5 18.5 কিন্তু রয়েছে, 19ও হচ্ছে না, 20ও হচ্ছে না, আবার 16ও হচ্ছে না, মানে কমতেছেও না বাড়তেছেও না। তার মানে যে বস্তুটা সমবেগে গতিশীল, যদি তুমি তাকে না থামাই দাও, কোনো বাহ্যিক বল প্রয়োগ না করো, তাহলে সে সমবেগে সরলরৈখিক পথে কিন্তু সে চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের গতীয় জড়তা। ঠিক আছে, আশা করি আমরা স্থিতি জড়তা গতীয় জড়তা দুটাই সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। হ্যাঁ তন্নি, তবে গতীয় জড়তার আর একটা পরিমাপক আছে, সেটা হচ্ছে বল। ওকে, এখানে বাতাসের বেগ, ঘর্ষণ এগুলা কিন্তু এখানে ইনক্লুডেড না। খেয়াল করে দেখো এখানে কোনো ফ্রিকশন কিন্তু নাই। ঘর্ষণের যে বিষয়টা সেটা নিউটনের প্রথম সূত্রে কিন্তু থাকতে পারবে না, থাকলে কিন্তু এই ঘর্ষণের কারণে এই বস্তুটা থেমে যাবে। সুতরাং এখানে কিন্তু ঘর্ষণ ইনক্লুডেড হবে না, ঘর্ষণ ছাড়া বিবেচনা করতে হবে। ওকে, এবার আসি। তো এই সিমুলেশনের লিঙ্কটা এখানে আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা চাইলে নিজেরাও কিন্তু তোমাদের পিসি অথবা মোবাইলের মাধ্যমে সিমুলেশনটা রান করে দেখতে পারবা। আচ্ছা, এবার তোমরা আমাকে এবার প্রশ্নের উত্তর দাও। তোমাদের আমি একটু আগে পড়াইছি, সবাই পোলের অ্যান্সারটা দিয়ে দাও। হয় একটু আগে আমরা বলছিলাম আমরা জড়তা পরিমাপক করতে পারি হচ্ছে ভর দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অপশন ডি। ঠিক আছে, আমাদের জড়তার পরিমাপক হচ্ছে ভর। তো বলের তিনটা বৈশিষ্ট্য এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম কথা, তোমাদের হচ্ছে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পড়ানো হয়েছিল যে বলটা আসলে একটা ভেক্টর রাশি। বলটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তো যেহেতু বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে তার মধ্যে কি থাকবে? তার মানে তার মধ্যে মান এবং দিক দুটাই থাকবে। তার মানে বলের মানও থাকবে, আবার বলের দিকও থাকবে। ঠিক তো? এখন যেহেতু বলের মান এবং দিক দুটাই আছে, বলের মান এবং দিক দুটাই আছে, তার মানে এই বলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের একটা মানের কথা আসবে, একটা দিকের কথা আসবে। অপশন দুইটা হচ্ছে বেগের মান নিয়ে কথা বলে, অপশন তিনটা হচ্ছে বেগের দিক নিয়ে কথা বলে। তাহলে এখন আসো অপশন একটা আসলে কি? অপশন এক কিন্তু পড়লেই বোঝা যায়। বলছে কি, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। মানে বল কি করে? একটা স্থির বস্তুকে গতিশীল করে অথবা করতে চায়। এক্সাম্পল কি? ধরে নাও আমি যদি প্রথমে চিন্তা করি ফুটবলটা স্থির, আমি ধরলাম এই ফুটবলটা প্রথম হচ্ছে স্থির, জাস্ট তুমি মাঠে রেখে দিচ্ছ, তাহলে ফুটবলটা স্থির, মানে তার আধিবেগটা হচ্ছে 0। প্রথমে ফুটবলটা স্থির, আধিবেগ 0। এখন তুমি যদি একটা কিক করো, এখানে যদি ফুটবলকে কিক করো, হচ্ছে 100 নিউটন বল দিয়ে। তাহলে আমাকে বলো তো, তুমি যখন 100 নিউটন বল দিয়ে যখন কিক করবা, ফুটবল তো স্থির থাকবে না, একটা বেগ অর্জন করবে। আমি ধরে নিই 100 নিউটন কিক করার কারণে সে একটা বেগ অর্জন করবে, এবং সেই বেগের মানটা আমি ধরে নিলাম, সেই বেগের মানটা হচ্ছে ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, এই ফুটবলকে কিক করার কারণে, একটা বল প্রয়োগ করার কারণে, এই ফুটবলটা স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে, স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। তার মানে এই বলটা প্রয়োগ করলে একটা স্থির বস্তু কি হইতে পারে? গতিশীল হইতে পারে। 2 নাম্বার পয়েন্ট আসো, গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন করে। গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন করে মানে মনে করো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ধরে নাও একটা বস্তু গতিশীল অবস্থা আছে, তো তোমাদের সেই সিমুলেশন দিয়ে দেখাই, এই বস্তুটা গতিশীল আছে, তো বেগের মানটা কত? 18.5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি এখানে মনে করো আমি এই রোবটটাকে নিয়ে আসলাম, খেয়াল করে দেখো
যদি আমি এখন বল প্রয়োগ করি তাহলে দেখবা বেগের মানটা, এটা কিন্তু গতিশীল বস্তু, গতিশীল বস্তুর বেগের মানটা দেখবা পরিবর্তন হবে। দেখো যদি আমি বল প্রয়োগ করি, দেখো আস্তে আস্তে বল প্রয়োগ করতেছি, দেখো আস্তে আস্তে যখন আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে খেয়াল করো আস্তে আস্তে বেগের মানটা কিন্তু হ্রাস পাচ্ছে, মানে গতিশীল বস্তুর বেগের মান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং হ্রাস পেতে 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 আস্তে আস্তে কিন্তু সেটা কমে যাচ্ছে। তার মানে বল প্রয়োগ করলে কি হতে পারে, একটা বস্তুর গতিশীল বস্তু বেগের মান কিন্তু পরিবর্তন হতে পারে। সো বেগের মান পরিবর্তনের বিষয়টা আশা করি আমরা সবাই ক্লিয়ার। লাস্টেরটা আসো, গতিশীল বস্তু বেগের দিক পরিবর্তন করতে পারে অথবা চায়। তাহলে দিকের বিষয়টা তোমাদের একটু বুঝাই বলি। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, ধরে নাও আমি এখানে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আছি, এখন একটা ফুটবল আমার দিকে আসছে, একটা ফুটবল আমার দিকে আসছে। তো ফুটবলটা মনে করো আমার দিকে আসছে হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে আসছে। আমি যেরকম যখন কিক করছি, কিক করার কারণে, কিক করলে অবশ্যই ফুটবল অপোজিট দিকে যাবে, এই ডিরেকশনে গেল। তো এত জোরে কিক করছি যে তার বেগ মনে করো বৃদ্ধি পেয়ে তার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। এখানে দুইটা কাহিনী হয়েছে। একটা কাহিনী হচ্ছে তার যে বেগের মান আগে ছিল 5, এখন হয়ে গেছে 10, মানে মান পরিবর্তন হয়েছে, এই যে এটা। আবার কিক করার কারণে ফুটবল যেই দিকে আসতেছিল, কিক করে আমি তাকে উল্টা দিকে পাঠিয়ে দিচ্ছি, তার মানে তার দিকটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দিকটাও কি হয়ে গেছে বলো তো, পরিবর্তন হয়ে গেছে। তাই তোমরা আমাকে বলো তো এই যে তিনটা যে পয়েন্ট আছে বলের বৈশিষ্ট্য, সবাইকে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারছি বলো তো? ওকে, ভেরি গুড। এবার সে বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ মূলত হচ্ছে মোটামুটি কয়েকটা ক্যাটাগরির আছে। প্রথম যে ক্যাটাগরিটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পর্শ বল এবং অস্পর্শ বল। এরপরে আছে মৌলিক বল, আর একটা হচ্ছে সাম্য অসাম্য বল। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে স্পর্শ বল আর অস্পর্শ বল। এখন স্পর্শ মানে তো বুঝবেই, যেই বলটাকে অ্যাপ্লাই করতে গেলে আমার ধরতে হবে বস্তুটাকে, তাই না? তাহলে চলো সংজ্ঞা দেখি। দেখো, যে বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসাটা আবশ্যক তাকে স্পর্শ বল বলে। উদাহরণ দিলে ক্লিয়ার হবা। মনে করো আমার হাতে এটা আছে, এখন আমি যদি এটাকে এভাবে ছুঁড়ে মারতে চাই, বা এটাকে যদি ধরো, বা অথবা ধরো আমি যদি ঘুষি মারতে চাই, তাহলে আমার কিন্তু ঘুষি কিন্তু যে এভাবে দিলে হচ্ছে না, কারণ এখানে আমি কিন্তু স্পর্শ করিনি। বাট আমি যখন এটাকে টাচ করবো তখনই কিন্তু ঘুষিটা হবে। সুতরাং যে বল প্রয়োগ করার জন্য আমার স্পর্শ করতে হবে বা টাচ করতে হবে, যখন এখানে টাচ হয় নাই এই জন্য কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না, টাচ হইলে আবার রেজাল্ট দেখা যাবে। তো যে বল প্রয়োগ করার জন্য টাচ করতে হবে সেটা হবে হচ্ছে আমার স্পর্শ বল। এখন একটা উদাহরণ দেখো, যদি আমি একটা স্প্রিং কে এভাবে ধরে টান দিই, তাহলে তুমি ধরা ছাড়া তো আর টান দিতে পারবে না, টাচ করা ছাড়া তো আর টান দিতে পারবে না। টাচ করে একটা বল প্রয়োগ করছো, টাচ করে বল প্রয়োগ করার কারণে এই বলের নাম হবে স্পর্শ বল। এবার চলো আরেকটা উদাহরণ দেখি। একটা ট্রলি যখন তুমি ঠেলা দিবা, অথবা তুমি একটা ট্রলিকে টেনে নিবা, যেটাই করো না কেন, এই ট্রলিকে তোমার ঠেলা দেওয়া বা টানার জন্য কিন্তু অবশ্যই তাকে টাচ করতে হয়েছে। জাদু দিয়ে তার হবে না যে দূর থেকে ফু দিলাম চলে গেল, এমন তার হবে না। অবশ্যই তাকে ধরে তারপরে তাকে ধাক্কা দিতে হবে। তো যে বল প্রয়োগের জন্য তোমার স্পর্শ করা দরকার, সেই বলের নাম হবে হচ্ছে স্পর্শ বল। নাম দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে সংখ্যাটা কেমন হবে এবং উদাহরণটা কেমন হবে। না মেরে দেখানো যাবে না, ঠিক আছে? এবার দেখো অস্পর্শ বল। তাহলে নাম থেকেই বোঝা যায় অস্পর্শ বল মানে কি, যেই বল প্রয়োগ করার জন্য স্পর্শ করার কোনো দরকার নেই, তাই না? অস্পর্শ এই জন্য বলছে। তাহলে মহাকর্ষ বল যে আমরা জানি, মহাকর্ষ বল কি করে বলতো? যেমন আমরা পৃথিবীর উপরে আছি, অথবা তোমার হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যে, সূর্যের সাথে তো পৃথিবী লেগে নাই, নির্দিষ্ট দূরত্ব অবস্থান। তবুও আমরা জানি যে সূর্যটা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে, আবার পৃথিবী ও সূর্যকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন এটা হচ্ছে পৃথিবী সূর্যকে টানতেছে, আর এটা হচ্ছে সূর্য পৃথিবীকে টানতেছে। তাহলে যে মহাকর্ষ বল, এটা প্রয়োগ করার জন্য বা ফিল করার জন্য তোমার কিন্তু টাচ করার দরকার নাই, নির্দিষ্ট দূরত্ব থাকলেই কিন্তু হয়। আমরা জানি মহাকর্ষের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই যে দুটা বস্তু আমি এখানে রাখছি, এদের মধ্যে আমি কোনো টাচ করিনি, টাচ না করলেও কিন্তু এখানে একটা মহাকর্ষ বল আছে। তাহলে মহাকর্ষ বলের জন্য কোনো টাচ করার দরকার নাই। এবার আসো পরের যেটা অপশন আছে, চুম্বক।
তোমরা ছোটবেলায় অনেকেই নিশ্চয়ই চুম্বক দিয়ে খেলছো। তো চুম্বক দিয়ে যখন তোমরা খেলতা, দেখা গেছে যে তোমার কাছে একটা চুম্বকের টুকরা আছে, হ্যাঁ, মনে করো তোমার কাছে একটা চুম্বকের টুকরা আছে, ধরো সেটা দেখতে কেমন, ধরো ওই যে এরকম পাকা একটা চুম্বক আছে। তুমি যদি চুম্বকের সাথে তুমি ধরো এখানে বিভিন্ন লোহা রাখছো আর কি, ধরো এটা একটা লোহার টুকরা, এটা একটা লোহার টুকরা, এটা একটা লোহার টুকরা, হ্যাঁ, এগুলো সব লোহা। তো ছোটবেলায় আমরা কিন্তু খেলছি এগুলা, যে এই লোহার টুকরার কাছে যে আমরা হচ্ছে এই চুম্বকটাকে আস্তে আস্তে নিয়ে যেতাম। নিয়ে গেলে কি হইতো বলতো? নিয়ে গেলে নির্দিষ্ট দূরত্ব থাকা অবস্থায়, টাচ করা ছাড়াই, এই দূরত্ব কিন্তু আছে, দেখো এখানে আমি টাচ করিনি, টাচ না করলেও দূর থেকে সে কি করতো, এখানে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে নিত। তাইলে চুম্বকের আকর্ষণ বলটা কাজ করার জন্য কিন্তু তোমার টাচ করার দরকার পড়ে না। হ্যাঁ, আকর্ষণ করার পর তো তাকে নিয়ে যায়, তাহলে তখন টাচ করে। আকর্ষণ করার আগে কিন্তু তাদের মধ্যে কোনো টাচ করার কোনো কন্ডিশন নাই। সেম, শুধু আকর্ষণ হয় না, বিকর্ষণও কিন্তু হতে পারে। সেম টাইপের যে চুম্বক, তারা একটা আরেকটাকে বিকর্ষণ করে, সে আকর্ষণ বলো বিকর্ষণ বলো, এখানে টাচ করার কোনো দরকার নেই। তাহলে এখানে উদাহরণ কি হইতে পারে? একটা উদাহরণ হতে পারে চুম্বক বল, একটা উদাহরণ হতে পারে চুম্বক বল, আর একটা উদাহরণ হতে পারে আমাদের মহাকর্ষ বল। তাহলে আশা করি আমরা সবাই অস্পর্শ বলটা বুঝতে পারছি। মাহিমা, আজকে ঘর্ষণ করবো না, সবার উদ্দেশ্যে বলে, শুধু মাহিমা না, আজকে আমাদের ঘর্ষণ বলের লেকচারই না। আজকে আমরা আবারও সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি, লিখে দিই, যাতে তোমরা একটু নোট রাখো, এবং আশা করি এই নোটটা একটু মেনে চলবা। আজকের ক্লাসে আমরা ঘর্ষণ করব না, আজকের ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কিংবা তৃতীয় সূত্র পড়ব না। হ্যাঁ, সুতরাং এই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য একটু সবাই বাঁচায় রাখি। আমরা আজকে কি পড়বো আবার একটু মনে করাই দেই, যদি তোমরা ভুলে থাকো। আমরা আজকে এই টপিকগুলো পড়ব। নিউটনের প্রথম সূত্র, জড়তা এবং বল, ঠিক আছে, বলের ধারণা কি, বলের মানও হচ্ছে আজকে আমরা নিয়ে আলোচনা করব। সবাইকে একটু দেখাই দিলাম আর কি। ওকে, সো আমরা আবার ফিরে আসি। ওকে, সো আমাদের অস্পর্শ বল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরো দুটা বল হচ্ছে শিখবো, সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বল একটা, আর হচ্ছে অসাম্য বল। আচ্ছা, সাম্য বলের একটা এক্সাম্পল আমি সবাইকে একটু দিই। মনে করো আমরা যে রশি টানার যে খেলাগুলো আছে, ওই খেলাটা আমরা খেলতেছি। এই পাশে একটা রশি আছে, এই পাশে একটা রশি আছে। তো ধরো এই দিক থেকে একজন এইদিকে বল প্রয়োগ করছে 100 নিউটন, রাইট সাইডে আরেকজন, ধরো তোমার বন্ধু, সেও এদিকে বল প্রয়োগ করছে 100 নিউটন। তাহলে তোমরা আমাকে বলো তো, যে এইখানে কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে? ডানে যাবে না বামে যাবে? কোথাও যাবে না, স্থির থাকবে। কোথাও যাবে না, স্থির থাকবে। তাহলে বস্তু ডানেও যাচ্ছে না, বস্তু বামেও যাচ্ছে না, বস্তু স্থির থাকবে। তার কারণ কি? ডানেও 100, বামেও 100। তো পরস্পর যখন বিপরীত দিক আছে, দেখো একটা ডানে কাজ করে, একটা বামে কাজ করে, বিপরীত দিকে যখন বল থাকে, বিপরীত দিক থাকলে কিন্তু বিপরীত মানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি এখন বলি যেখানে আসলে কার্যকর বলটা কত, যদি বলি কার্যকর বল বা লব্ধি বল কত, তাহলে তোমার কিভাবে বের করতে হবে? 100 মাইনাস 100। ঠিক আছে, সো এটাকে তুমি বলতে পারো লব্ধি বল অথবা কার্যকর বল। যে বলটা ফাইনালি কাজ করে ওটাকে লব্ধি বল বলে। 100 মাইনাস 100 করলে কত আসবে? 0 নিউটন আসবে। তাহলে সাম্য বলের উদাহরণ কি? সাম্য বলের উদাহরণ হচ্ছে যে বলের কারণে বস্তুতে কার্যকর লব্ধি বলের মান 0 নিউটন হয়, সেটা হচ্ছে তোমার সাম্য বল। অসাম্য বল কি হবে? অসাম্য বল এক্স্যাক্টলি এটা উল্টাটা হবে। তাহলে একটা বস্তু যদি এমন হয় যে এদিকে আমি বল প্রয়োগ করলাম 500 নিউটন, আর এইদিকে আমার বল প্রয়োগ করলাম হচ্ছে 100 নিউটন, তাহলে বলো তো এইখানে লব্ধি বলের মান কত হবে? আশা করি বুঝতেছো। বড় বল থেকে ছোট বলকে মাইনাস করতে হবে। তাহলে 500 মাইনাস 100 করলে আমাদের লব্ধি বল হয়ে গেছে 400 নিউটন।
তার মানে এখানে লব্ধি বল কিন্তু শূন্য হচ্ছে না। অসাম্য বলের উদাহরণ হচ্ছে যে দুটা বল কাজ করে যদি লব্ধি বল শূন্য না হয় তাহলে সেটা হবে একটা অসাম্য বল। ঠিক আছে, তো এটার একটা উদাহরণ তোমাদের আমি দিই। তোমরা অনেকেই ঘর্ষণ নিয়ে অনেক ইন্টারেস্টেড থাকো, তো ঘর্ষণের ম্যাথ আজকে আমরা করবো না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। তাহলে ধরে নাও যে একটা বস্তু, একটা গাড়ি মনে করো সামনের দিকে যাচ্ছে, গাড়ির ইঞ্জিন এই দিক বরাবর গাড়ির ইঞ্জিন বল প্রয়োগ করছে, মনে করো গাড়ির ইঞ্জিন বল প্রয়োগ করছে ধরো 300 নিউটন। আর রাস্তার যে ঘর্ষণ বলটা আছে, ঘর্ষণ বল কেমনে বের করতে হয় এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া, আজকের না। এখানে জাস্ট উদাহরণ দেব। তাহলে এখানে ঘর্ষণ বলটা কাজ করে কত? ঘর্ষণ বলটা কাজ করে হচ্ছে 50 নিউটন। তাহলে আমাকে বলো তো এখানের যে উদাহরণটা আমি দিলাম এটাকে আসলে সাম্য বলের নাকি অসাম্য বলের বলো তো? সাম্য বলের নাকি অসাম্য বলের বলো তো? ওকে, ভেরি গুড, অসাম্য বল। সো এটা একটা অসাম্য বলের একটা উদাহরণ, একটা অসাম্য বলের উদাহরণ, কারণ দুদিকে সমান সমান নাই, একদিকে বেশি আছে আর একদিকে কম আছে। আর একটা এক্সাম্পল দিই এখানে, মনে করো এখানে একটা সুতা এভাবে ঝুলতেছে, সুতা একটা বস্তু এভাবে ঝুলতেছে, ঠিক আছে? তো এখন এটার কিন্তু নিচের দিকে কাজ করে তার এমজি, অর্থাৎ তার ওজন পরিমাণ কাজ করে, আর সুতার টান ফিল করে কোন দিকে? সুতার টান ফিল করে উপরের দিকে, সুতার টানটি। তো দেখা যায় যখন সুতাটা এইভাবে থাকে এই বস্তুটা তো স্থির থাকে, স্থির থাকা মানে কি উপরের দিকের বল নিচের দিকের বল পরস্পর সমান, মানে টি সমান এমজি। অর্থাৎ এখানে নিচের দিকের বল উপরের দিকের বল পরস্পর সমান। তাহলে আমাকে বলো এটা কি সাম্য বল না অসাম্য বল বলো তো? সাম্য বল, ভেরি গুড। সো এখানে আমি দুটা এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে দিলাম। এখন আসি আমরা পরের যে লেকচারটা আছে সেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের এই পর্যন্ত পড়া হচ্ছে মোটামুটি, এই পর্যন্ত পড়াটা হচ্ছে মোটামুটি আমাদের তাত্ত্বিক পড়ালেখা আর কি। সাম্যাবস্থা অসাম্যাবস্থা আমি তোমাদের মাত্র পড়াই দিছি আর কি। তো শুধুমাত্র আজকের ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে ভরবেগ, এখানে কিছু ম্যাথ আমাদের আছে।